নগরবাসী আমাদের সাথে আছেন, দেশবাসী আমাদের সাথে আছে। আমরা দেশের বাইরে জোরালো আন্দোলনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। দর্শক, দুর্নীতি বাংলাদেশ বন্ধুরা, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন নাগরিক দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ। অভিযুক্ত দ্রুত গ্রেপ্তার, ন্যায়পরায়ণ নিয়োগ, সম্পদের হিসাব, বিধান কার্যকর সৈয়দ সুমন এমপির পারনাশীর হুমকিদারদের গ্রেপ্তার ও বিসমিল্লাহির রহমানির রহিম। গণমান্যেন দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি উক্ত সভামঞ্চে উপস্থিত হয়েছেন দুর্নীতি মুক্তকরণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ। উক্ত সভামঞ্চে উপস্থিত হয়েছেন যুব ফোরাম নেতৃবৃন্দ। উক্ত সভামঞ্চে আমার সামনে উপস্থিত হয়েছেন সিলেটের আপামর জনতা ও সাথী ও বন্ধুগণ। আমরা এখানে উপস্থিত হয়েছি একটি আন্দোলন সংগ্রাম গড়ে তোলার জন্য। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিটি পাড়া মহল্লায় আন্দোলন গড়ে তোলার জন্য। এই দুর্নীতিবাজরা দেশের শত্রু, ওরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করতেছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি দেখুন, বিদ্যুৎ খাতের দুর্নীতির দিকে তাকিয়ে দেখুন, বাজার মনিটরিং এর দুর্নীতির খাতের বাজার মনিটরিং এর সিস্টেমের নামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানেও দুর্নীতি চলতেছে। আপনারা বিদ্যুৎ খাতের দিকে তাকিয়ে দেখুন, যেখানেই যাবেন সেখানেই শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। খেতে খাওয়া মানুষরা কখনো দুর্নীতি করে না। দুর্নীতি করে উচ্চ শিক্ষিত, বিসিএস পাস করা, এমবিএ পাস করা শিক্ষিত কলম সন্ত্রাস ওদেরকে বলি। এক কলমের কুচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলে। ওরা শিক্ষিত হয়ে শুধু দুর্নীতি আর দুর্নীতি করতেছে, আর দেশের মানুষের অভাব হইতেছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে। এদের বিরুদ্ধে চতুর্দিকে আওয়াজ তুলুন, যেখানেই দুর্নীতিবাজ সেখানেই প্রতিরোধ করে তুলুন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন নগরী 31 নং ওয়ার্ডের প্রতিষ্ঠিত সমাজসেবক, গণসংগঠক জনাব ইউসুফ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতিমুক্ত ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত দুর্নীতিমুক্ত ফোরাম কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ, উপস্থিত সহকর্মীবৃন্দ, উপস্থিত আপামর সিলেটের জনতা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশে কি ধরনের দুর্নীতি হচ্ছে, সেটা আমরা নতুন করে বলে আপনাদেরকে শোনানোর প্রয়োজন মনে করতেছি না। এরপরেও আমরা যারা গুটি কয়েকজন আন্দোলন করতেছি, সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ যদি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনে সম্পৃক্ত না হন, তাহলে এই দুর্নীতিবাজদের মূল উৎপাদন আমরা করতে পারবো না। আমি আশা করব আমরা দুর্নীতিমুক্ত ফোরাম সেই 1998 ইংরেজি থেকে অদ্যাবধি পর্যন্ত সিলেট সহ সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলে যাচ্ছে। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন। এখনো আসেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। না হলে আমাদের মানচিত্র ওরা গিলে খেয়ে ফেলবে। আমাদের মানচিত্র রক্ষা করতে হলে এই দুর্নীতিবাজ ছাটুকারদের বিরুদ্ধে আমরা সোচ্চার হতে হবে।
আজকে দেখেন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে যে দুর্নীতি হচ্ছে, একদম নিম্ন স্তরে সেই দুর্নীতি চলে আসছে। আমার ডানে বামে যারা ছিল, আমার দেখা সিএনজির ভাড়া দেওয়ার মতো স্বার্থ ছিল না। আজকে তারা বাজারু জিপ চালাচ্ছে, বড় বড় বিল্ডিং এর মালিক হচ্ছে। কিভাবে হয় সেদিকে যদি আমরা খেয়াল না করি, প্রশাসন নজর না দেয়, তাহলে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো না। এদের জন্য আমরা আমাদের বাংলাদেশ নামক মানচিত্রকে হারাতে বসেছি। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। জাপারকো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, উনাকে আমি ব্যক্তিগতভাবে 2007-8 সালে দেখেছি উনার কি অবস্থা ছিল, আর উনি হঠাৎ করে কিভাবে এত হাজার হাজার কোটি টাকার মালিক হলেন। বেনজির সাহেবের বিষয়ে আপনারা সবাই জানেন, আমাদেরকে কিভাবে লুটেপুটে খেয়ে এই দেশকে শেষ করেছে। এর জন্য আপনারা সবাই আমাদের সাথে সম্পৃক্ত হন। আজকে হয়তো মনে মনে হাসি ঠাট্টা পাচ্ছেন, আমরা 4-5 জন কেন এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু এই 4-5 জন থেকে 4 লক্ষ হতেও পারে। আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আসুন আমরা সবাই মিলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সদস্য জনাব সরস ভট্টাচার্য। আমি ছোট মোটো কথাই বলবো, বেশি কথা বলবো না। দুর্নীতি করতে করতে যারা লাগাম শেষ করে দিয়েছে তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে। কিছুদিন আগেও প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দিয়েছেন, দুর্নীতিকে কোনো বাবদে ছাড় দেওয়া যাবে না। আমরাও চাই সেই দুর্নীতি কোনো অবস্থাতে যেন বাদ না পড়ে। দেখেন সাবেক প্রধান কি ঘটনা ঘটিয়েছে, বেনজিন কি ঘটনা ঘটিয়েছে, এনবিআর এর মতিউর রহমান কি ঘটনা ঘটিয়েছে, এবং মহাদিত পরিবর্তে যারা আছে তাদের বিরুদ্ধে অতি সত্বর গ্রেপ্তার করে তাদেরকে আইনের সম্মুখীন করে তাদেরকে জেল হাজতে ঢুকানোর জন্য আমি জোর দাবি জানিয়ে দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মৌলানা আব্দুল মতিন সাহেবকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ক্বালাল উলামা হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দুর্নীতি মুক্তকরণ ফোরাম কর্তৃক আয়োজিত আত্মাধিক রাজধানী সিলেট কোর্ট পয়েন্টে আজকের এই পৌরসভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত দেশ দরদী সচেতন নাগরিক বৃন্দ এবং দায়িত্বশীল বৃন্দ, বক্তব্যের প্রারম্ভে গ্রহণ করুন আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের সেই বাংলাদেশকে স্বাধীন করার জন্য 30 কোটি শহীদদের রক্তের বিনিময়ে আমরা এক টুকরো স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজ সেই বাংলাদেশ এই দুর্নীতিবাজদের কারণে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, আর পারবেও না যতক্ষণ পর্যন্ত এই সৎ এবং জনগণের আসনে বসে যেসব দুর্নীতিবাজরা দুর্নীতি করে এবং দায়বদ্ধতার অন্তর্ভুক্ত থেকে বহির্ভূত থাকে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে হোক এবং জনগণের মাধ্যমে হোক
তাদেরকে কবজায় না আনতে পারছি, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার মতো স্বপ্ন আমাদের দেখা ভুল হবে। শুধু এই বাংলাদেশ দুর্নীতিমুক্তকরণ ফোরাম বাংলাদেশ যারা এটা গঠন করেছে, আমি জৈন্তাবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। এবং সেই কাজটি শুধু এই কেন্দ্রীয় যারা ফোরামের নয়, আমরা সারা বাংলাদেশের কাজটা তারা করছেন, তাদের সাথে আমাদের সহমত থাকলো। এবং সারা বাংলাদেশে এটা আলোড়ন সৃষ্টি করতে হবে, যাতে আমরা সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতিদের কবজায় আমরা ধরতে পারি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে পারি। সেই উদাত্ত আহ্বান রাখছি এবং তাদের সাথে সহমত পেশ করার জন্য আমি প্রত্যাশা করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ডক্টর অরুণ কুমার দেব। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সভা এবং গণমিছিলের সংগ্রামী সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় এবং যুব ফোরামের নেতৃবৃন্দ এবং নগরবাসী, আমার সংগ্রামী অভিনন্দন দিন। আপনারা জানেন, দেশ মাতৃকা স্বাধীন হওয়ার পর থেকে দেশ আর দুর্নীতির কোরাল গ্যাসে নিমজ্জিত। বাংলাদেশের প্রতিটি সেক্টরে দুর্নীতি চলছে। এটা আমার কথা নয়, পত্রিকার কথা, আপনারা দেখেছেন। ইন্ডিয়াতে একটি আইন আছে, যদি কোনো কর্মচারী যদি সরকারি চাকরি পায় তাহলে তাকে তার হিসাব দাখিল করতে হয় এবং পেনশন যাওয়ার পর তার আবার সম্পদের হিসাব দাখিল করতে হয়। যদি সেখানে দেখা যায় 20%-এর বেশি সম্পদ সে বানিয়েছে, তাকে শাস্তির আওতায় আসতে হয়। কিন্তু আমাদের দেশে কোনো আইন নাই। আমরা দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম করেছিলাম, প্রতিটি সরকারি কর্মচারী কর্মকর্তার প্রতি 2 বছর অন্তর সরকারি সম্পদের হিসাব দিতে হবে। কিন্তু সরকার বাহাদুর জিরো টলারেন্স ঘোষণা করেছেন বটে, কিন্তু এর দিকে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তাই দুর্নীতিবাজরা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে আরামায়েশে দিন যাপন করছে। এ দেশের 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোন ইজ্জতের জন্য কি, দুর্নীতিবাজদের জন্য কি? এটা আমার জাতির কাছে প্রশ্ন। তাই আসুন বন্ধুরা, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহিতা করার আগে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের পতাকা তুলে একত্রতা ঘোষণা করে দেশকে দেশ মাতৃকাকে রক্ষা করুন, পরবর্তী প্রজন্মকে রক্ষা করুন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক জনাব নাসারুল হক চৌধুরী বুস্তান। দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কর্তৃক আজকের সমাবেশ ও গণমিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, রক্ত দিয়েছিলাম, এই দেশ স্বাধীন করেছিলাম সুখী সমৃদ্ধশালী একটি দেশের জন্য। বঙ্গবন্ধু প্রতিজ্ঞা করেছিলেন এই দেশকে সোনার বাংলা করে দিবেন। আজকে 50 বছর বিগত হয়ে গেছে। আমার আশেপাশে দেশ মাহাতির মোহাম্মদ তার দেশকে 20 বছরে
পৃথিবীর বুকে একটা সোনালী দেশ গড়ে তুলেছেন। আমরা 50 বছর চলে গেছে। আমরা 22 পরিবারের বিরুদ্ধে পাকিস্তান আমলে যুদ্ধ করেছিলাম। আজকে 22 লক্ষ পরিবার হয়ে গেছে। প্রিয় প্রধানমন্ত্রী, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় মন্ত্রীরা, আবার আপনাদের চোখের সামনে একজন পিয়ন 100 কোটি টাকার মালিক। আর আমার কৃষক যারা যুদ্ধ করেছিল, তারা একটা ট্রাক্টর ব্যাংকের থেকে লোন নিয়েও বাড়িতে ঘুমাইতে পারতেছে না। ব্যাংকাররা প্রতি মাসে 2বার 3বার দেয়, অথচ হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে নিপাত হয়ে যাচ্ছে। বেনজির একদিনে 80 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে গেল কার ইশারায়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি নজর না দেন, আমার রক্ত এই মাটিতে চলবে। এই দেশের যুবকরা মরে নাই। আজকে যুবকরা কোটা পদ্ধতির কোটার জন্য রাজপথে যুদ্ধ করতেছে। তারা অবশ্যই সাবজেক্টুল হবে, তাদের দাবি মানতে হবে। আমি আমার যুবকদের বলতেছি, তোমরা আবার আসো, এই রাস্তায় আসো। আমরা এই দেশটাকে দুর্নীতি বিরোধী দেশ করবো, সোনার বাংলাকরণ করবো। যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদেরকে রাস্তা বেলে আমরা তাদের বুকের উপরে এই দেশ গঠন করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি জনাব ইকবাল হোসেন চৌধুরী। জনাব ইকবাল হোসেন চৌধুরী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতি মুক্তকরণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা পরবর্তীতে বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট দুর্নীতি মুক্তকরণের সকল দায়িত্বশীল বৃন্দ, সিলেটের সর্বস্তরের জনসাধারণ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত সাংবাদিক বৃন্দ ও আইন শৃঙ্খলা বিভাগের সকল গোয়েন্দা সংস্থা সহ সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বক্তব্য খুবই সংশ্লিষ্ট করবো, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসতে পারে। আমাদের অনেক বক্তা এখন রয়ে গেছেন। যাই হোক, আমি চেষ্টা করবো আমি আমার কথাটা ছোট্ট করে বলার জন্য। আজকে এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। আজকে আমাদের একটা মরণ ব্যাধি রোগ হয়ে গেছে, ওটা একটা ক্যান্সারের মতন ফলিত হয়ে গেছে। আর সর্বত্র দুর্নীতি। এই দেশ স্বাধীন করা হয়েছিল সমান অধিকার রাখার জন্য, কিন্তু আজকে দেখেন এই দেশের যে অবস্থা চলছে, মনে হয় এই দেশের কোনো শাসক নেই, এই দেশের কোনো শাসক ছাড়া দেশ চলছে। খেলা করছে, দেখুন একটু চিন্তা করে একটা পর একটা দুর্নীতি আসতেছে। এই 2024 ইংরেজির দুর্নীতি বিস্তৃত হওয়া যায়, অল্প সময়ে বলে শেষ করা যাবে না। 22 ইংরেজিতে বেগম পাড়ায় যে আন্দোলন হয়েছিল, বাংলাদেশের টাকা এলাকায় নিয়ে যারা ঘর বাড়ি করেছিল, সেটা শেষ হয়ে দিকে হাওলাদার বাচ্চু সহ অনেক, আবার 22-23 শেষ হয়ে গেল, আবার 26 এসেছে। আবার দেখেন 26-এ নতুন করে ইতিহাস সৃষ্টি হয়েছে। যেমন দেখেন, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলাদেশের সাবেক পুলিশের প্রধান যিনি স্লোগান দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে দেশকে সোচ্চার করবে, ছিল ধরানেন। কিন্তু আজকে আপনারা এদেশের সচেতন নাগরিক বৃন্দ, আপনারা সবাই দেখেছেন, পত্র পত্রিকায় এসেছে হাজার হাজার কোটি টাকার মালিক। কিভাবে ওনারা এত কোটি টাকার মালিক হয়ে গেলেন, এটাই আমরা এই দেশের সাধারণ জনগণ জানতে চাই। কোথায় আছে আজ বাংলার 18 কোটি মানুষের বুকে হাহাকার করতেছে। আজকে যারা চুর পাটফার সাধারণ রিক্সাওয়ালা করে না, কৃষক করে না, খেতে খাওয়া মানুষের করে না, যারা খোলামের খুঁচায় হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, ওদের বিচার বাংলার মাটিতে হতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমি কিছু ঘটনা আপনাদেরকে বলছি। এই মতিউর রহমান ইভাদের ইতিমধ্যে যে ঈদ চলে গেল, ঈদুল আজহাকে কেন্দ্র করে তার ছেলে যে 1 লক্ষ টাকা ছাগল নিয়ে 1 লক্ষ টাকা অ্যাডভান্স করার পরে যে ঘটনাটা ঘটে গেছে, সবার কাছে ইতিমধ্যে আপনারা পরিষ্কার হয়ে গেছে। এই মতিউর রহমানের দ্বিতীয় শ্রেণীর ছেলে মুশফিকুর রহমান ইভাদ, তার এই ঘটনা ঘটার মধ্যে সে তার মা সহ দেশ থেকে পালিয়ে গেল।
কিভাবে, এটা আজকে জাতি জানতে চায়। সাথী বন্ধুরা, আপনাদেরকে আরো বলছি, মতিউর রহমান রিফাত, যে মতিউর রহমান রিফাত এক থেকে ঘুষখোর হয় নাই, এক থেকে দেশকে শোষণ করে নাই, যার বিরুদ্ধে 4 ইংরেজিতে 8 ইংরেজিতে আরো করে হয় 4 ইংরেজিতে 8 ইংরেজিতে 13 ইংরেজিতে সর্বশেষ 21 ইংরেজিতে যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছিল, তৎকালীন 8 ইংরেজিতে এ সময় দেশের সামরিক সরকার প্রতিষ্ঠিত ছিল জেনারেল মইনুল আহমদের তত্ত্বাবধানে। সে সময় তার দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারে, তার সরাসরি হস্তক্ষেপ করেছে। আজকে দেখেন এরই প্রতিশ্রুতিতে আজকে সকল কাণ্ড নিয়ে ধর্মের ঢোল ফেরেস্তা বাজায়, জাতির কাছে আজ পরিষ্কার হয়ে গেছে। আমি এই দেশের জনগণকে বলবো, এদেশের সরকারকে বলবো, এদেশের সাধারণ মানুষকে বলবো, আপনারা এখন সোচ্চার হন, মাঠে নামেন, আন্দোলন করেন, আর না একদিন না হয় আমরা প্রস্তাবিত হবে। এদেশের সাধারণ মানুষ চুরি করে না, চুরি করে তারা কলমের গুছায়। এই দেশে আপনারা দেখেন, হয়তো আপনাদের সবাই জানা আছে, এই দেশ সংবিধান অনুযায়ী এই দেশের কিন্তু আমলারা সংবিধান অনুযায়ী আমলারা হচ্ছে এই দেশের কর্মচারী, কিন্তু আজকে আমলারা সামনে গেলে মনে করা হতো আমরা ওদের গোলাম, ওদের সেবক নামে আমাদের গোলাম ব্যবহার করা হচ্ছে। রাষ্ট্রের প্রজাতন্ত্রের টাকা দিয়ে তারা এই দেশের মানুষের টাকা অর্থ দিয়ে তারা বেতন দিচ্ছে, আর কলমের কোথায় লক্ষ লক্ষ কোটি টাকা বহন করে নিচ্ছে। এটা আমরা বরদাস্ত করতে পারবো না। সাথী বন্ধুরা, এরপরে দেখেন আরেকটি ঘটনা হয়েছে, আপনাকে বলি, যেমন ইতিমধ্যে সিলেটের এনামুল হক, যিনি এনপিআর কাস্টম কর্মকর্তা ছিলেন, ওনার আর একটি করুণ ইতিহাস। ওনার ভাই ইংরেজিতে টাকা থাকাকালীন অবস্থায় ওনার দুদকের মাধ্যমে তদন্ত করে উনি তৎপরে সিলেটে 23 ইংরেজি 1 সেপ্টেম্বর সিলেটে যোগদান করেছেন। যোগদান করার পরে উনি এত বড় কালভিক, এত বড় ক্রিমিনাল, এত বড় সুদখোর, এত বড় ঘুষখোর, এখানে এই সিলেটের ব্যবসায়ীদেরকে ইনকাম ট্যাক্স অফিস থেকে ওদের পার্সোনাল ফাইল নিয়ে ওদের উপরে বেড চার্জ করে লক্ষ কোটি কোটি টাকা, যে টাকাগুলা প্রতিদিন এই সিলেট বিভাগের 9টি শুল্ক স্টেশন থেকে টাকা আসে, প্রতিটি ট্রাকের মাধ্যমে প্রতিটি ট্রাকে হাজার হাজার টাকা নির্ধারণ করে প্রতিদিন 10 থেকে 15 লক্ষ টাকা উনি এখানে রুজি করে এখনো বহাল তথ্য আছেন। ওনার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশ হাইকোর্ট আদালতে ইতিমধ্যে একটা রায় দিয়েছে। ওনার হাইকোর্টে জজকোর্টে একটি রায় হয়েছে, যে রায়ের মাধ্যমে এই মাসের 6 তারিখে ওনাকে 22 ইংরেজি থেকে 22 ইংরেজি তাকে দুদকে প্রমাণ করতে করতে এই জুলাইয়ের 6 তারিখে ওনার বিরুদ্ধে কিছু জব্দ অর্ডার করা হয়েছে। এই জব্দ কিছু অর্ডারের পরিমাণ আপনারা শুনেন ভালো করে কান খুলে। ওনার গুলশানের 9 তারা, 3 কাঠার উপরে 9 তারা, মোহাম্মদপুরের 60টা ফ্ল্যাট ভাড়ায় অসংখ্য এবং 9,76,00,000 সামথিং 10 কোটি টাকা ওনার আয় বহির্ভূত হিসাবে শুধু বাংলাদেশ ফৌজদারি আইনবিদ তাকে জব্দ করা হয়েছে। উনি এখনো সিলেট কাস্টম কমিশনার হিসাবে আছেন। এরা হাতিয়ার, এরা টাকায়, এরা মানুষকে ভয় দেখে, এরা মানুষকে টাকা হাতিয়ে নেয়। এদের জন্য কঠোর শাস্তি করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের পরে বলেছিলেন, এই পাকিস্তান হানাদার বাহিনী সব কিছু নিয়ে গেছে, আমার দেশে কিছু টাকার কিছু দুর্নীতিবাদ রেখে গেছে, ওদের কিছু নিয়ে যেত, আর সোনার বাংলা সোনার ফসল হতো। আমি বঙ্গবন্ধু আজকে 50 বছর পরে ওর কথাটা দুব সত্য হচ্ছে। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলেন, আজকে দুর্নীতি এবং রাজনীতি এবং সন্ত্রাস এবং ইয়াবা এই সমস্ত আজকে নিয়ে দেশটার মধ্যে একটা হুলস্থুল চলছে। কিসের আইনের শৃঙ্খলা, কিসের আইনের স্থিতিশীল আইন, কিসের এই অবস্থা চলছে। এরপরে থেকে আমার এই সিলেটের কিছু সমস্যা আমরা ইতিমধ্যে যাত্রাপত্র পত্রিকায় দেখেছি, চিনির কাণ্ড হয়েছে, কয়েক কোটি কোটি টাকা চিনি সংগ্রহ করে নিলামে বিক্রি হয়েছে, কোর্টের মাধ্যমে বিক্রি হয়েছে। 5 কেজি হারামত রেখে কয়েক কোটি টাকা চিনি এই সিলেট কোর্টে বিক্রি করা হয়েছে। আমার প্রশ্ন হলো, এই চিনিগুলা কোথায় থেকে, ওয়ানগার্ড, কোম্পানিগঞ্জ, হরিপুর, এইগুলো কোথায় থেকে আসে? ওখানে কি আকাশ থেকে লাল ফেরেস্তা ওখানে দিয়ে আসেন? আজকে যদি আপনার সিলেট ডাক পড়েন পরে দেখবেন, আমি সব কথা বলবো না, সবাই জানে নিরাপত্তা আছে। আজকের ডাকে সব গোলা পরিষ্কার হয়েছে। তথাকথিত আওয়ামী লীগ যারা করে এই কোম্পানিগঞ্জ, ওয়ানগার্ড, হরিপুর, আওয়ামী লীগের নেতা পার্টি নেতা এরা নেতৃত্বে এইগুলো আসতেছে। আর ওই জায়গায় হরিপুরের থানা আওতাধীন
খালাইঘাট কি করে ওটাকে জনতা না ওদের বাসুহারার বাসা দিয়ে এইগুলো পাস হয় এইদিকে আসার পরে এই যে আলোক লাইনে বিক্রি করা হয়েছে প্রতি বস্তায় তাদেরকে 600 টাকা করে দিতে হয়। ডেইলি প্রতিদিন 15,000 বস্তা সিলেটে ঢুকে এবং এই বন্যা হয়েছে এই বন্যা হওয়ার কারণে তাদের আরো সুযোগ হয়েছে। আগে তারা ট্রাকতে নিয়ে আসতো, এখন তারা নৌকাতে নিয়ে আসে। ট্রাকতে নিয়ে আসতো 150 বস্তা, এখন নিয়ে আসে 500 বস্তা। আজকে দেখেন এই বাংলার যে অবস্থা চলছে, আমরা একটি কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন 24-25 যে বাজেট ঘোষণা সরাসরি বক্তব্য বলেছেন এখন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করতে হবে। জিরো টলারেন্স করার জন্য ইতিমধ্যে সচিবালয়ে মিটিং হয়েছে। আমরা সেই জিরো টলারেন্সের মাধ্যমে আমরা দেখতে চাই আর না হয় এই দেশের যে কর্মচারীরা কিছু টিকাগুলো তারা বিদেশে পাচার করবে। পাচার করার কারণে দেশের মূল্যস্ফীতির অবকাঠন ঘটবে। সাধারণ মানুষের 150 টাকার দায় 300 টাকা হবে। সাধারণ মানুষের অত্যাচার পাবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি এখন দেশের এই সমস্ত নিয়ে আপনি জিরো টলারেন্স করেন। আপনার দলের যেই হোক আর যে দলের কোনো পরিচয় নয়, এটা সার্বভৌমত্বের পরিচয় কঠোর হস্তে দমন করে এই প্রত্যাশা আমাদের সবাই থাকবে। পরিশেষে বলবো, আমাদের এই দুর্নীতি মুক্তকরণ যেটা সবসময় চিন্তা করেছিল, একটা কথা আছে না, গরিবের বউ সিলেটের বাসায় বলে সবার বউ। আমরা এই দুর্নীতি মুক্তকরণ আজ থেকে 10-15 বছর আগে এই কোর্ট ফ্রন্টে দাঁড়িয়ে, যেখানে আমরা সুযোগ পেয়েছি দাঁড়িয়ে আমরা বলছি যে উপরের পর্যায়ে দুর্নীতি কমাতে হবে, তাহলে নিচের পর্যায়ে দুর্নীতি কমবো। এর প্রাসঙ্গিক একটি বলছি, যদি আপনি একজন শিক্ষিত সমাজ মানুষদের এস্টাবলিশড হতে হয়, তাহলে তার নিচ থেকে উঠে উপরে যেতে হবে। আর দুর্নীতি কমতে হলে উপর থেকে দুর্নীতি কমাতে হবে। একটা বিভাগ যদি ঠিক হয়ে যায় তাহলে সবগুলো ঠিক হবে। এরপরে আমাদের এই সংগঠন থেকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কিছু ফর্মুলা আমরা বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন সময় উপস্থাপনা করেছিলাম। আমাদের এই সংগঠনে আমাদের মুরব্বী প্রতিষ্ঠাতা, যিনি এই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নাসিরউদ্দিন বকশুর সাহেব সহ এখানে আমরা যারা নেতৃবৃন্দ আছি সবসময় আমরা একটা দাবি করেছিলাম যে সরকারি যত আমলা কর্মচারী আছে সবার হিসাব দেওয়ার জন্য। বিগত দিন সেই হিসাবটাকে বাতিল করার জন্য সেটাকে তারা ফয়সালা করেছিল। এটার মধ্যে হাইকোর্ট রায় দিয়েছে, ওটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আগামী অক্টোবরের 22 তারিখ সেটা দৃশ্যমান একটা পর্যন্ত একটা রিপোর্ট দেখতে হবে। আমি আপনাদেরকে আশা রাখবো আপনারা আমার দুর্নীতি মুক্তকরণে সবাই সহযোগিতা করুন। আসুন দুর্নীতি মুক্তকে শক্তিশালী করুন। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন এই 18 কোটি মানুষের হৃদয় স্পন্দন গোটা দুর্নীতির বিরুদ্ধে, যার মাধ্যমে এই সিলেট থেকে আন্দোলনের সুর উঠেছে। আমাদের পরিচিত মুখ, আমাদের এই লিডার, এই সহায় সাধারণ মানুষের দুঃখে সুখে এবং সবসময় আন্দোলনের প্রতিক্রিয়া এই সিলেটের 360 আউলিয়ার পূর্ণভূমি মাটি থেকে আন্দোলনের ঘোষণা দিয়ে থাকেন। আজ থেকে আমাদের আন্দোলন এবং বিক্ষোভ সমাবেশে আমার প্রধান অতিথি, প্রধান বক্তা আজকে যে মূল বক্তব্য দিবেন সেই বিশ্ব শীর্ষ ডাকাতের উপর, সেই ডাকাতের উপর আজকে উপস্থাপন করবেন আমাদের দলের নেতা, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা জনাব মকসুদ হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা মা'আত্তাকু ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা সৎ কর্মপরায়ণ তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই দুর্নীতি মুক্তকরণ পুরো একটি সৎ কর্মের কাজ করে যাচ্ছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজের 5 নম্বর প্লেসের ভিতরে কাজ করে যাচ্ছে। আপনারা জানেন আজকে দেশের ভয়াবহ দুর্নীতির খবর আপনারা প্রতিদিন গণমাধ্যমে দেখছেন। আজকে এই সোনার বাংলাদেশ 50 বছর আগে বঙ্গবন্ধু শেখ
বলেছিলেন আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, চাটার দল আমাকে ঘিরে ফেলেছে। আজকের এই পূর্ণভূমি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বলে দিতে চাই, বঙ্গবন্ধুকে যেভাবে চাটার দল ঘিরে ফেলেছে, আপনাকেও চাটার দলরা ঘিরে ফেলেছে। হুঁশিয়ার হয়ে যান। অতীতে অনেক সরকারের, দুনিয়াতে অনেক সরকারের পতন হয়েছে দুর্নীতির জন্য। আমরা আপনার পতন চাই না, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন আইনের রক্ষক দুষ্টের দমন শিষ্টের পালন হয়ে পুলিশ প্রধান বেনজির আহমদ কি না করেছে। সর্বশেষ সে যে পিএইচডি ডিগ্রি নিয়েছে, সেই ডিগ্রিটাও আজকে ভুয়া। সেই ডিগ্রি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি ডিন। ওনার নাম হচ্ছে, নামটা বড় সুন্দর, যত বড় বড় চোর চুট্টাদের নামটা বড় সুন্দর। এই সালমান এফ রহমান, উনি বাংলাদেশের বিশ্ব চোর, বাংলাদেশের বড় চোর। নাসির রহমান, জিয়াউর রহমান, কর্মকাণ্ড দেখলে আল্লাহর নামের বেইজ্জতি হয়। সংগ্রামী জনতা, ওনার নাম হচ্ছে রুবাবিয়াতুল ইসলাম। তিনি আপনার মহাপরিচালক ছিলেন, তিনি ছিলেন ডিন অনুষদ বিভাগের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের। তিনি তাকে পিএইচডি ডিগ্রি দিয়েছেন কোন শর্ত ছাড়া, কোন যোগ্যতা ছাড়া। আমরা এই রুবাবিয়াত ইসলামকে গ্রেফতার চাই। সংগ্রামী জনতা, আপনারা জানেন অবিশ্বাস্য হলেও আজকে এই দেশে জবাবদিহিতা নেই বলেই আজকে মতিউর সৃষ্টি হয়েছে। এই মতিউরের সম্পদ সম্পর্কে আমার ইকবাল ভাই বলেছেন, আমি আর বলবো না। আমি শুধু বলবো এই ছাগলকে, এ মহান ছাগল, এ মহান ছাগল, তোমাকে বাংলার মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তুমি সাহাবায়ে, তুমি আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের যে অর্থ উপার্জনের সক্ষম ছিলে বকরি, সেই বকরি আজ তুমি আমাদেরকে চোর চুট্টাদেরকে তুমি চিনিয়ে দিয়েছ। সংগ্রামী সাথী বন্ধুরা, পুলিশের আরো এক আইজিপি, ঢাকার পুলিশের প্রধান আসাদুজ্জামান মিয়া, উনি এক সময় সিলেটেও ছিলেন। মানব জমিনে এসেছে, উনার এত সম্পদ এখানে বলে আর সময় নেই, এখনো তাদেরকে গ্রেফতার করা হয়নি। আরেকজন এসেছে চট্টগ্রামের পুলিশের আইজিপি, তার সম্পদ হচ্ছে, সে আয়ের পরিমাণ তার 62 কোটি টাকা। এই হচ্ছে এই দেশের অবস্থা। তারপর আপনার এই দেশে এই হচ্ছে দেশের পরিস্থিতি, এটা বলে লাভ নেই। আমরা যে কথা বলতে চাই, আমাদের এই পাকিস্তানিদের রেখে দেওয়া আমাদের বৃহত্তর পাটকল আলমজি নারায়ণগঞ্জে কল কারখানা ছিল, সুতা কারখানা ছিল, অয়েল মিল ছিল, স্পিনিং মিল ছিল, টেক্সটাইল মিল ছিল। সেই মিলগুলো বিশ্ব ব্যাংকের কথায় বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক বলেছে বছরে নাকি 200 কোটি টাকা খরচা হয় বলে, এই জন্য এই মিলগুলো বন্ধ করে দিতে হবে। আজকে আমাদের প্রশ্ন এই পূর্ণভূমি থেকে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, এই সমস্ত ব্যাংকের ঋণের পরিমাণ একটু না বললে হয় না। জনতা ব্যাংক, সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে এই দেশের ধনীরা তাদের কলকারখানা প্রাইভেট সেক্টরে নিয়ে যাওয়ার জন্য লোন চেয়েছে, সরকার লোন দিয়েছে, হাজার হাজার কোটি টাকার লোন তারা নিয়েছে, কিন্তু ঋণ পরিশোধ করে নাই। অথচ এই শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। সৃষ্টি হয়েছে কি? ঢাকা শহরে আজ রিস্কার শহরে পরিণত হয়েছে, সিলেট শহর আজ রিস্কার শহরে পরিণত হয়েছে। আজকে ব্যাটারি রিস্কা হকার আর হকার, কারণ একটা এরা কর্মসংস্থান নেই। আজকে এই মিল কারখানায় তাদের কর্মসংস্থান গ্রামে গঞ্জে ছিল, মানুষ শহরমুখী হয়েছিল না, কর্ম
কাঠামো না থাকার ফলে এই মানুষ আজ বৃষ্টিতে ভিজে পুলিশের মারকে চড়ে চারটায় জীবিকা নির্বাহ করছে। আবার এই অবস্থা কি আপনারা চলতে দেবেন? এই হচ্ছে আমাদের কাল। আমরা যদুমধুরা 1998 সাল থেকে এই পূর্ণভূমি থেকে আন্দোলন শুরু করেছিলাম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাবের বিধান কার্যকর করতে হবে। প্রতি 2 বছর অন্তর অন্তর তাদের হিসাব সরকারের নিকট জমা দিতে হবে। এই উদ্যোগ কেউ নেয় নাই। 2 বছর আগে মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছিলেন। আমরা এই প্ল্যাটফর্ম থেকে উনাকে ধন্যবাদ দিয়েছিলাম, গণমাধ্যমে দিয়েছিলাম, টিভি মিডিয়ায় আমরা সাক্ষাৎকার দিয়ে অভিনন্দন দিয়েছিলাম। দুঃখের বিষয় 2-1 জন ছাড়া সম্পদের হিসাব কোন সরকারি কর্মকর্তা জমা দেয় নাই। উনি নির্দেশকে লঙ্ঘিত করেছে, তারপরে তারা বহাল তবিয়েতে একটা থানার কথা না শুনলে পুলিশ বাড়িতে আসে। প্রধানমন্ত্রীর কথা তারা মানল না, এরপরও তারা কেন সচিব পর্যায়ে বহাল থাকলো? আমরা প্রশ্ন রাখতে চাই কেন? তাহলে কি আপনি লোক দেখানো এই সম্পদের হিসাব দাখিলের কথা বলেছেন বিশ্বব্যাংকে দুনিয়াকে জানানোর জন্য? আপনি খুব ভালো মানুষ। আমরা আরেকটি কথা বলতে চাই, মহামান্য হাইকোর্ট আমরা 30 বছর ধরে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের পক্ষে গত কয়েকদিন আগে একটা রায় দিয়েছেন। সম্পদের হিসাব দেওয়ার জন্য তিনি সরকারকে এই আদেশকে কার্যকর করার জন্য তিনি রায় দিয়েছেন। আর রায়ে বলেছেন মহামান্য বিচারপতিরা তা দুর্নীতিবাদদের বিরুদ্ধে দেশের মানুষ এখন গণ আন্দোলনে নামা উচিত। আপনারা কি আমরা এই গণ আন্দোলনে কি নামতে চাই? এটা গণ আন্দোলন হওয়া উচিত। টিআইবি আন্দোলন করে, টিআইবির সুজন তারা সেমিনার করে, কিন্তু আমাদের নেতৃবৃন্দর মতো তারা বৈঠন ময়দানে কাম ছড়ানো রাজপথে মানুষকে সংগঠিত করার জন্য তারা আন্দোলন করে না। তারাও একটা বিশ্ব ব্যাংকের দালাল। তারা দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে, কিন্তু দুর্নীতিবাদদের বিরুদ্ধে আন্দোলন করে না কেন? আপনি টিআইবির কাছে আমাদের প্রশ্ন। সংগ্রামী জনতা, কক্সবাজারের ডিসি এবং কক্সবাজারের জেলা জজ, যেটা ইনসাফের জায়গা, মানুষ কোর্টে যায় ইনসাফের জন্য, সেখানে একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে। সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে জমি অধিগ্রহণের নামে ডিসি সাহেব 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সঙ্গে উনার সাথে হয়েছেন কক্সবাজারের জেলা জজ। আমরা এই সভা থেকে ডিসিকে, এই জজকে গ্রেফতারের দাবি জানাই। সংগ্রামী জনতা, মনে রাখবেন বাংলাদেশ এখন বিশ্বের দুর্নীতিতে 10 নম্বর তালিকায় আমরা প্লেসের ভিতরে। আমরা আজকে আর কথাবার্তা বেশি বাড়াবো না, আমরা বিক্ষোভ মিছিলে নামবো। আপনারা কি সবাই আমাদের সাথে মিছিলে নামবেন? আজকে এই পূর্ণভূমি থেকে যদি আপনারা আওয়াজ তুলেন, ইনশাআল্লাহ এই পূর্ণভূমি থেকে যে সমস্ত সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশে, এটা ছড়িয়ে পড়েছে উসমানী সাহেবের নেতৃত্বে, ফরিদ গাজীর নেতৃত্বে। এই আন্দোলন এই সিলেট থেকে অনেক শুরু হয়েছিল, আর আমরা শুরু করেছি দুর্নীতিবাদদের বিরুদ্ধে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এরকম ছড়িয়ে পড়বে। আজকে যদি আপনারা সবাই মিছিলে থাকেন, এসআই ডিএচএফআই কর্মীরা তারা রিপোর্ট দিবে সরকারের কাছে। এই হচ্ছে সিলেটের অবস্থা। আর এনবিআর এর সদস্য আবু আহমদ ফয়সাল, তার শ্বশুরের নামে 18টি ব্যাংকে 19 কোটি টাকা জমা। তার বাগনা চট্টগ্রাম রেঞ্জের একটা থানার ওসি, তার নামে সহ 50 কোটি টাকা তার অ্যাকাউন্টে বিভিন্ন আত্মীয় স্বজনের নামে জমা পাওয়া গেছে। আরেক নেতা হচ্ছেন রাজনীতিবিদ, উনি জাতীয় পার্টির এমপি, উনি মহাসচিব ছিলেন। আমিও জাতীয় পার্টি করতাম, একসময় সিলেট বিভাগের দায়িত্বে ছিলাম। রাজনীতি বাদ দিয়ে দিয়েছি। রাজনীতি হচ্ছে লুটপাট করার জন্য রাজনীতি করে মানুষ। কিছু মানুষ আছে রাজনীতি করে সততার জন্য, এদেরকে আমরা স্যালুট জানাই।
এই জাতীয় পার্টির মহাসচিব সাহেব বর্তমানে সে কো চেয়ারম্যান, ওই পটুয়াখালী বাকেরগঞ্জের এমপি, মানব জমিনে পত্রিকায়, আজকের পত্রিকায় এসেছে, ঢাকার একটি পত্রিকার নাম আজকের পত্রিকা, ভালো রিপোর্ট করে, সেই পত্রিকায় লিখেছে একদিনে 200 কোটি টাকার লেনদেন করেছে রুহুল আমিন হাওলাদার। তাকে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছে, দুদকে আসার জন্য বলেছে যে আপনি এই 200 কোটি টাকা কিভাবে পেলেন এসে আমাদেরকে বলেন। সে পাত্তাই দেয়নি। সে এখনো বহাল তবিয়তে লাল কুট পরে যে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়, অথচ তার নেতা, তার দল যে দুর্নীতি করেছেন, 9 বছরের সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের কোন সম্পত্তির কোন ভালোই নেই, তার কোন সম্পত্তি নেই, তার রাজনীতি ছিল সুমহান। তার আমলে মানুষ গাড়ি জ্বালিয়েছে, অফিসে আগুন দিয়েছে, গুলি ছোড়া হয় নাই। তার আমলে প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তার আমলে গ্রামে গঞ্জে উপজেলা নির্বাচন হয়েছে, স্বাধীন উপজেলা চেয়ারম্যান ছিল সে। এমপি এসে তার চেয়ারম্যানের উপর খবরদারি করতে পারেনি। আজকে যে উপজেলার চেয়ারম্যান হয়েছে এদের কোনো পাওয়ার নেই, এরা পাওয়ারলেস, কারণ এমপি যা বলবে তাই করতে হবে। আমরা এই দাবি করেছিলাম এমপিদের কৃতিত্ব চলবে না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সময় শেষ, ফিরিস্তি দিয়ে লাভ নেই, বৃষ্টি আসতেছে। আমরা এই দাবিটা নিয়ে আপনাদেরকে আজকে যে দাবিগুলা, এই দাবির বিরুদ্ধে এখন পার্লামেন্টে সোচ্চার একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বৃহত্তর সিলেটের চুনারগঞ্জ মাধবপুরের এমপি। 18 কোটি 20 কোটি জনতার এখন দুর্নীতিবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর। সে সৈয়দ সাইদুল হক সুমন সেই দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। সে পার্লামেন্টও বলেছে এই বেনজিরের বিরুদ্ধে উনিও রিট করেছেন, পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দুর্নীতিবাদের বিরুদ্ধে। এরপর পত্রিকা দেখলাম আজ থেকে 2 মাস আগে ফেব্রুয়ারিতে উনি বলছেন আমার 5 মাসের ষড়যন্ত্র হচ্ছে। এই দুর্নীতি মুক্ত করুন বাংলাদেশ ফোরাম একমাত্র বাংলাদেশে, আমরা তার বিরুদ্ধে, আমরা তার প্রতিবাদে তার পক্ষে দাঁড়িয়ে বেনজিরের গ্রেফতারের দাবিতে আমরা মিটিং করেছি কোর্ট পয়েন্টে। আজকে দেখা যায় ওনাকে প্রাণ নাশ করার জন্য টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে বলে চুনারগঞ্জ থানার ওসি ফোন করে বলেছেন। তাহলে এখন আমাদের ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব নয়? আমরা বলতে চাই যারা ব্যারিস্টার সুমনকে প্রাণ নাশ করার হুমকি দিয়েছে তারা কেন এখনো আওতায় আসলো না? কেন তাদেরকে এখনো খুঁজে বের করা হলো না কেন? আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই ব্যারিস্টার সুমনকে নিরাপত্তা দাও, তার নিরাপত্তার জন্য তাকে, তার সাথে একজন গানম্যান নিয়োগ করা হোক। এই দাবি কি আপনারা সমর্থন করেন? সংগ্রামী জনতা, আমাদের আজকের আসল দাবি হচ্ছে অস্বাভাবিক সম্পদের দায়ে যাদের নাম গণমাধ্যমে এসেছে তাদের এই 15 মাস কালের মধ্যে যদি তাদেরকে আটক না করা হয়, গ্রেফতার না করা হয়, তাদের পাসপোর্ট যদি জব্দ না করা হয়, তাহলে এই পূর্ণভূমি থেকে দেশব্যাপী 6টা থেকে 2টা হরতালের আমরা প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কি হরতাল নিয়ে আপনারা পালন করবেন? ইনশাআল্লাহ আমরা সময় মতো আপনাদেরকে তারিখ জানাবো। পরিশেষে আপনাদেরকে এই মিছিলটি আমরা এই কোর্ট পয়েন্ট ঘুরে আবার আমরা এই সিটি পয়েন্টে এসে শেষ করব। আপনাদেরকে মেহরবানি করে গগনবিদারী স্লোগান দেবেন, আর আমাদের নেতৃবৃন্দরা যারা ব্যানারের সামনে থাকবেন, স্লোগান হবে যেটা আমি বলে দিই, দুর্নীতিবাজদের আটক করো, আমরা বলবো পাসপোর্ট জব্দ করো। আমরা বলবো পাসপোর্ট জব্দ করো, আপনারা বলবেন দুর্নীতিবাজদের আটক করো। দুর্নীতিবাজদের রাস্তা না, বাংলাদেশে রাখবো না,
বাংলাদেশে রাখবো না, দুর্নীতিবাদদের রাস্তা না, লাখো শহীদের ডাক দেয় দুর্নীতিবাদদের কবর দিয়ে। আর স্লোগান দেব, পাশের লাঠি তৈরি করো, দুর্নীতিবাদদের শাস্তা করো। পাশের লাঠি তৈরি করো, দুর্নীতিবাদদের শাস্তা করো। এরপর হবে প্রথম স্লোগান হবে আল্লাহর নামে। আপনারাও বলে না তাকবীর। দুর্নীতিবাদের রাস্তা দুর্নীতিবাদের রাস্তা না, দুর্নীতিবাদের রাস্তা